হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি শেষ চৈত্রের ঘ্রাণ। লিখেছেন নূরজাহান আক্তার আলো। পর্ব 2। ড্রয়িং রুমে বসে মা চাচিদের দিকে বিরক্তি চোখে তাকিয়ে আছে শীতল। বিরক্তির ভারে চোখ মুখ কুঁচকে আছে তার। পায়ের পেশিতে কালশিটে পড়ে যাচ্ছে তাই অবস্থা। ব্যথায় পিঠ পা অবশ প্রায়। তার মধ্যে এতক্ষণ কান ধরে থেকে কেবলই ছাড়া পেয়েছে সে। ছাড়া পাওয়া মাত্রই সোফায় বসে পা ধরে কাঁদতে শুরু করেছে। তাকে কাঁদতে দেখে সিমিন চৌধুরী বকতে বকতে গেছেন রসুন তেল গরম করতে, কিন্তু সেই গেছে এখনও ফেরার নাম নেই। থাকবে কিভাবে? রান্নাঘরে 3 জা মিলে রাজ্যের গল্প জুড়ে দিয়েছে। লাল শাক পুঁই শাক দেখে পুরনো কিছু কথা মনে পড়েছে 3 জায়ের। ওনাদের প্রেগনেন্সির সময় কে কোন জিনিস খেতে পারতো না, কার কোনটা খেতে ইচ্ছে করতো, কোন খাবার দেখা মাত্রই গা গুলাতো, এসব কথাই উঠেছে। ওনাদের সঙ্গে সঙ্গ দিয়েছে কাজের বুয়া সাহেলা। ওই মহিলা আরেক গল্পবাজ, যার তার সঙ্গে গল্প জুড়ে দেয়। গল্প করতে করতে বাংলায় গালিও ছুড়ে অনায়াসে। ওনার এই বদ স্বভাবের কারণে সায়নের কাছে ধমক খেয়েছে বেশ কয়েকবার। ধমক খাওয়ার পর মুখ কাচুমুচু করে বলে, জীবনেও আর গালাইতাম না ভাইজান, যদি গালাই তাহলে কুত্তার লগে দোস্তি করুম, তা আমার দোস্ত। এরপর 2 দিন ঠিক থাকে, তারপর যা কাজ তাই। শুদ্ধকে দেখে ভয় পায় বিধায় সে বাড়িতে এলে কম কথা বলে, দূরে দূরে থাকে। শুদ্ধ গেলে যেন হাঁপ ছেড়ে বাঁচে। একবার তো বড় মাকে বলেই ফেলেছিল, মা জননী আপনার ছোটো পোলা এরম খসখসা মেজাজের কেন? হেই প্যাডে থাকতে কি খুশকা পাতার রস খাইছিলেন? সেদিন তার কথা শুনে বড় মাও বিস্মিত নজরে তাকিয়েছিলেন। আসলে কি জবাব দিবেন বুঝে উঠতে পারছিলেন না বেচারি। এইদিকে রান্নাঘরে গল্প আরও জমে উঠেছে। অট্টহাসির শব্দ শোনা যাচ্ছে। শীতল ফোপাতে ফোপাতে খোঁড়াতে খোঁড়াতে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিজের রুমে গেল। বিছানায় শুয়ে বালিশের পেটে মুখ গুজে কাটতে লাগলো। সকাল সকাল মুড খারাপ করে দিয়েছে এই পাজি শুদ্ধ। সব জায়গায় শুদ্ধ পুরুষগিরি না করলে চলে না তার। ইস, চেলাকাট দিয়ে কত জোরে মারলো। এভাবে কেউ কাউকে মারে? পুলিশও চোরকে এভাবে পেটায় না বোধ হয়। আর কেউ কিছু বলল না, বারণও করলো না, শুধু পানিশমেন্ট দাও দেখলো। এখানে প্রমাণ হয় বাড়ির কেউ ভালোবাসে না তাকে, কেউ না। যখন কেউ ভালোই বাসে না, এই মুহূর্তে মরে গেলেই ভালো হতো, তখন সবাই বুঝতো। এত মার্কাটের কি খুব দরকার ছিল? কি এমন মস্ত বড় পাপ করেছে? শুধু টিকটকই করেছে। অসংখ্য মানুষ টিকটক করে, প্রেম করে, তারা কি মানুষ না? মধ্য কথা, প্রেম আর টিকটক এক জিনিস হলো নাকি? মোটেও না। শয়তানে যখন নাড়ে মানুষ তখন প্রেমে পড়ে। প্রেম করতে ডগমগ করে উতলে প্রেমের খাদে। সেই খাদে একা একাই হাবুডুবু খায়। এরপর যখন হুঁশ আসে তখন বুঝে প্রেম কি জিনিস। আর মনের খুশির জন্য করে টিকটক। নেচে গেয়ে বিনোদন দেয় নিজেকে এবং নিজের মর্জিকে। তাই তার ভাষ্য মতে প্রেমের জায়গায় প্রেম, টিকটকের জায়গায় টিকটক। মূলত এই কথা ভেবে প্রেম আর টিকটক করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে প্রেমে ছ্যাঁকা খাওয়া মাত্র টিকটক করে মনের দুঃখ কমাতে পারে। তাছাড়া কষ্টের গানগুলো নাকি ছ্যাঁকা না খেলে ঠিকঠাক মতো অভিনয় করা যায় না, করলেও খামতি থেকে যায়। এই তো তাদের পাশের বাড়ির ডিভোর্সি মেয়ে রুনিয়া আপু টিকটক করে। তার লদলদে গত নিয়ে ঝাঁকানাকা গানে কোমর দুলিয়ে নাচে। কখনো বা প্রাক্তন স্বামীর কথা ভেবে ভিডিও অন করে খুব কাঁদে। এতে স্বামীকেও স্মরণ করা হয়, টিকটকও করা হয়। আবার তাদের ক্লাসের মেকআপ সুন্দরী মিলি টিকটক করে। পড়াশোনায় পুরাই ডাপ্পা। কলেজ ব্যাগে বই বাদে মেকআপ সামগ্রী নিয়ে ঘুরে। পথে ঘাটে সুযোগ পেলেই টিকটক করতে শুরু করে। এইসব করে সমানতালে টাকা কামাচ্ছে। আইফোন কিনতে নাকি বিদেশ যাবে। দেশে আসা আইফোন প্রায় নকল হয়, তাই সরাসরি বিদেশে গিয়ে চোখে দেখে পরখ করে আইফোন কিনবে। কি সৌভাগ্য তার! নিজের টাকায় শখের জিনিস কেনার মতো সুখ পৃথিবীতে আছে নাকি? না, নেই তো। এ সুখ আনন্দ, নিষ্কলঙ্ক। বাস্তব সত্য হলো, টাকা থাকলে সবাই উড়ে উড়ে ভালোবাসতে আসে, আদর করে, কিছু হলে বলার আগে কিলকিল করে যত্ন করে আসে। আর যার টাকা নেই তার সম্মানের পরদ একদম শূন্যের কোঠায়। গুরুতর কিছু হলেও গুরুত্ব মেলে না, যত্ন মেলে না। এই বাড়িতে জলজ্যান্ত উদাহরণ হিসেবে তার কথাখানায় ধরা যাক। তার টাকা নেই, ছোটোখাটো ইনকামের সোর্সও নেই, এজন্য কেউ দেখতেও পারে না, ভালোও বাসে না। মাসে মাসে মোটা টাকা কামানো ঘাওড়া শুদ্ধই সবার চোখের মণি, কয়লার খনি। ওর সামান্য জ্বর এলেই সবাই তাকে আদরে আদরে গদ গদ করে মাথায় তুলে রাখে, অথচ তার বেলায় যেন লবডঙ্কা। অন্যকে কি বা বলবে? নিজের আপন মায়েরই কোনো পাত্তা নেই, গুরুত্ব নেই। থাক, লাগবে না, কারোর পাত্তা লাগে না। পায়ের ব্যথাতেই মরে ভূত হয়ে এখানে এভাবে পড়ে থাকুক, আর সবাই শুদ্ধ পুরুষকে নিয়ে ভালো থাকুক।
এমন মন গড়া অভিযোগ করতে করতে শীতল এক পর্যায়ে ঘুমিয়ে গেল। তবে তার অজানায় রয়ে গেল, সেই ঘুমানোর পর তার মা বড় মা এসে পায়ের ব্যথা কমানোর স্প্রে করেছে, ঠিকঠাক শুয়ে গায়ে চাদর টেনে দিয়েছে। পাগল মেয়েটা কত শত অভিযোগ করলো, অথচ এটাও অজ্ঞাত রইল। তার মা পায়ের কালশিটে দেখে ছলছল চোখে তাকিয়ে আলতো করে হাত বুলিয়েছেন স্নেহ মাখা স্পর্শে, কপালে আদর এঁকে অশ্রু ভেজা চোখ মুছে দিয়েছেন মমতা মাখা আঁচলে। আর বড় মা ওর পায়ের অবস্থা দেখে শুদ্ধকে আরেক দফা ছেড়েছে। সময় তখন দুপুর 1:48। এ সময় চৌধুরী নিবাসের কর্তারা বাসাতে থাকে না বললেই চলে। অফিস থেকে বাসায় ফিরে লাঞ্চ সারা সম্ভব হয়ে ওঠে না, ব্যস্ততা থাকে, কখনো মিটিং থাকে, হিসাব নিকাশের ব্যাপার থাকে, মধ্য কথা সময়ের সঙ্গেও পেরে ওঠা মুশকিল হয়ে দাঁড়ায়। কিন্তু শারাফাত ও সাফওয়ান চৌধুরীর ছোট ভাই শাহাদাত চৌধুরী ছুটিতে এলে 3 ভাই একসঙ্গে খেতে বসে। তখন যত ব্যস্ততাই থাকুক 3 বেলা একসঙ্গে এক টেবিলে খেতে ঠিকই সময় বের করে নেন। তখন ভাইয়ের থেকেও কাজকে গুরুত্ব মনে হয় না, কারণ শাহাদাত চৌধুরী বাড়ি বাইরে থাকেন। দিনের পর দিন, মাসের পর মাস একা একা খান, পরিবারকে কাছে পান না, সময় দিতে পারেন না। ওনার নিশ্চয় পরিবারের সবার সঙ্গে সময় কাটাতে খুব ইচ্ছে করে, গল্পের পসরা খুলে খাওয়ার পর্ব সারতে ইচ্ছে করে। তাছাড়া এক টেবিলে খেতে বসলে কত কথা হয়, কত মজা হয়, রাগ অভিমান দুষ্টুমি খুনসুটি সবই হয়। আর এগুলো বন্ধনকে আরও দৃঢ় করে, সম্পর্ক মজবুত করে। ছোট ভাইয়ের দিকটা মাথায় রেখে শারাফাত চৌধুরী আদেশে যে কটা দিন উনি বাড়িতে থাকেন সবাই খাওয়ার সময় ঠিক সময়ে পৌঁছে যায়। নিয়ম অনুযায়ী আজও সবাই একে একে খাওয়ার টেবিলে এসে হাজির, অথচ সবার মধ্যে শীতল অনুপস্থিত। তার কথা জিজ্ঞাসা করায় সকলের মুখ চাওয়াচাওয়ি করলো, কেউ জানে না তার কথা। সকালের পর তাকে নিচে দেখা যায়নি, রুম থেকেও বের হয়নি, এমনকি সকালেও খায়নি। এ কথা শুনে শারাফাত চৌধুরী নিজেই গেলেন অভিমানী মেয়েটার রাগ ভাঙাতে। উনি না গেলে তাকে কেউ আনতেও পারবে না, একথা কারোর অজানা নয়। বাবাকে যেতে দেখে শুদ্ধ বিরক্ত হয়ে তাকালো। এত আহ্লাদে আরও ফাজিল হয়েছে সে। শাসনই একটা মেরেছে কিনা তাতে না খেয়ে কেঁদে কেটে ঢঙের পসরা খুলে বসেছে। বাবা গেল, এরপরও যদি না আসে তাহলে আরেক দফা মার হবে তার। সকালে চেলাকাট দিয়ে দিয়েছে, এবার হাতই যথেষ্ট। থাপড়ে মারির দাঁত যদি না নড়িয়েছে তার নামও শোয়েব চৌধুরী শুদ্ধ নয়। এদিকে ক্ষুধার চোটে শীতলের স্বাদের ঘুম ভেঙে গেছে অনেক আগে, কিন্তু মনে জেদ পুষে উঠছে না, খেতেও যাচ্ছে না, খালি এপাশ ওপাশ করে সময় কাটাচ্ছে। ফোনটাও তো নেই যে স্বর্ণ আপুকে ফোন করে বলবে চুপি চুপি কোনো খাবার দিয়ে যেতে। তার রাগের আবার আরেক জ্বালা, মানুষের রাগ উঠলে নাকি ক্ষুধা মন্দা হারিয়ে যায়, আর তার পেটে রাক্ষসে ক্ষুধা এসে হাজির হয়, ইচ্ছে করে দুনিয়া শুদ্ধ খেয়ে ফেলবে। এ কথা কোনো কথা? এমন হলে রাগ দেখাবে কি করে? আর রাগ না দেখালে বুঝবে কিভাবে সেও বড় হয়েছে? তাকে যখন তখন মারা যাবে না, বকাও যাবে না, কিন্তু কেউ খেতে ডাকছে না কেন? কিছুক্ষণ আগে বাবা, মেজো চাচ্চু, বড় মা, শখ আপু ডেকেছিল, সে রাগ করে যায়নি। অভিমানের পারদ আকাশচুম্বী কি না, যাবেও না, খাবেও না ভেবে দরজা আটকে ঘাপটি মেরে বসেছিল। ঘুম ভাঙার পর তার রাগ পড়ে গিয়েছিল কিছুটা, কিন্তু তাদের ডাকাডাকি শুনে শুদ্ধ রুম থেকে বেরিয়ে খ্যাক খ্যাক করে বলেছে, এত ডাকাডাকির কি আছে, খাবে না ভালো কথা, একবেলা না খেলে কেউ মরে না। ওই লাউয়ের বাচ্চা কদু এই কথা বলে তার রাগটাকে আরও বাড়িয়ে দিয়েছে। সে পারত না নিজে এসে সুন্দর করে ডাকতে? একবার বললে কী বা হতো, সরি আর মারবো না, খেতে আই, কিন্তু সে উল্টে তেড়া করে বলে রাগ জড়িয়ে দিয়েছে, মেজাজের উপর কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। তখন থেকে তার মেজাজও চাঙ্গে উঠে আছে। আপাতত বিশ্রী মেজাজ ঠান্ডা করতে শাওয়ার নিয়ে এলো সে। শুদ্ধকে বকা চলমান রেখে ভেজা চুল মুছতে মুছতে কে যেন নক করলো রুমের দরজায়। খ্যাক করে উত্তর দেওয়ার আগে ভেসে এলো বড় বাবার গলা। সে জলদি দরজা খুলে দেওয়া মাত্রই শারাফাত চৌধুরী স্নেহমাখা হাসি উপহার দিলেন। শীতল সব রাগ ভুলে গেল, অভিমানের পারদ গলেও চুরচুর। এই মানুষটার প্রতি একটু বেশিই দুর্বল সে। উনার কোনো কথা ফেলতে পারে না, কারণ বাবাকে সে কতদিন কাছে পায় না বললেই চলে। যখন বাবাকে প্রয়োজন হয় এই মানুষটাই তাকে আগলে রাখে, ভরসা দেয়, সাহস যোগায়। এমনকি পৃথিবীতে আসার পরপর সে সবার প্রথমে কোলে চড়েছে এই মানুষটারই। ওর বাবা তখন কোনো একটা মিশনে গিয়েছিল। এমনিতেও সে জানে উনি সবার থেকে তাকে একটু বেশিই ভালোবাসেন, কারণ শীতল নাকি মায়ের পেট থেকে আদমরা হয়েছিল, অনেকদিন হসপিটালে থেকে সুস্থ হয়েছিল, দেখতে এত আদুরে হয়েছিল, খুব সহজে তার উপর সবার মায়া পড়ে গিয়েছিল। একটু বড় হয়ে বাবার আঙ্গুল না পেয়ে বড় বাবার আঙ্গুলটাকে আঁকড়ে ধরেছিল সে। বাড়ির অন্যান্য ছেলেমেয়েরা ওনার রাগি রাগি মুখ দেখে ভয় পেত, খুব একটা কাজ ঘেঁষত না, এখনও তাই। অথচ সব কিছুতে শীতলের ওনাকেই চায়, এখনও তাই। রুমের দরজায় বড় বাবাকে দেখে কিছু বলতে হলো না, সে বিনা বাক্যে নিচে নেমে এলো, চেয়ার টেনে খেতে বসলো।
আজ দুপুরে স্পেশাল আইটেম সর্ষে ইলিশ। অন্যান্য পদও আছে। অ্যালার্জিজনিত সমস্যার কারণে শুদ্ধ ইলিশ খায় না, তাই শুধু তার জন্য সিতারার হাতে স্পেশাল ডিম ভুনা। শীতলও জানে ডিম ভুনা শুদ্ধের জন্য, তবুও সে ভাত নিয়ে ডিমটাই পাতে তুলে নিল। কেউ যেন ফেরত দেওয়ার কথা বলতে না পারে, তাই ডিমটাই আগে মুখে পুরে দিল। বলা বাহুল্য, সে এভাবে মনের রাগ মেটালো। মেয়ের ছেলে মানুষই দেখে সিমিন দাঁতে দাঁত চেপে বলল, এ কি, তুই শুদ্ধ ডিম খেয়ে নিলি কেন? ডিমের গায়ে কারো নাম ধাম লেখা দেখলাম না তো। আমি কি করে জানবো এটা কার ডিম? মুরগির ভেবেই তো খেলাম। এই কথা বলে সে সরাসরি শুদ্ধের দিকে তাকালো। তারপর জিজ্ঞেস করলো, শুদ্ধ ভাই, এটা আপনার ডিম? শুদ্ধ একেবারে নিশ্চুপ। বড়রা শুনেও না শোনার ভান করে খেতে ব্যস্ত। তবে স্বর্ণ আর শখ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। মার খেয়েও দুষ্টামি কমে না এই পাজি মেয়ের। এখন যদি শুদ্ধ ভাই উঠে ঠাস করে থাপ্পড় দেয় তখন কি হবে? দুটো মার খেয়ে তো সকাল থেকে বিছানাগত হয়ে পড়েছিল, আরেক চোট খেলে দুই চোখে সর্ষে ফুল দেখবে। তাছাড়া কেউ যদি বারবার যেচে নিজের পায়ে কুড়াল মারতে চায় তাহলে কি বা করার? অথচ শীতলের কথা শুনে সারাফাত চৌধুরী মুখ টিপে হাসলেন। তবে সেই হাসিটা ঠোঁটের কোণে অদৃশ্য রয়ে গেল। কথায় বলে, হাতের গায়ে শক্তি বেশি হলেও পিঁপড়েও কম যায় না। সেও মরার আগ পর্যন্ত দাঁত বসিয়ে কামড়ে ধরে থাকে। বিপক্ষ দলকে বোঝায় হেরে যাওয়ার পাত্র সে নয়। সহজে হার মানে ভিতুরা। শুদ্ধ নিজের মতো খেতে ব্যস্ত। অল্প অল্প ভাত মুখে দিয়ে সুন্দর করে খাচ্ছে সে। শীতলের কাণ্ড দেখেও নির্বাক। এমনকি তার কথার জবাব দেওয়ারও প্রয়োজন মনে করল না সে, কারণ পাগলরা তো কত কি বলে। সব কথা কি আর ধরতে আছে? বোধবুদ্ধি থাকলে বলতো না নিশ্চয়ই। অথচ শীতল মনের সুখে ডিমটা খেয়ে সর্ষে ইলিশ দিয়ে তৃপ্তি সহকারে খাচ্ছে। মাঝে মাঝে আর চোখে শুদ্ধর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। মুখে ভাতের লোকমা তুলে মনে মনে চিৎকার করে বলছে, এই শুদ্ধের ভাইয়ের খাও না তো স্বাদ কে? বড় জায়ের ইশারায় শিমিন মেয়েকে আর কিছু বলল না, বরং গজগজ করে তাড়াতাড়ি ডিম ভেজে শুদ্ধের প্লেটে তুলে দিল।